হ্যালো স্টুডেন্টস, স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বোর্ডের অন্তর্গত ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের যে প্রথম চ্যাপ্টার আছে ভৌত পরিবেশ, তার অন্তর্গত চতুর্থ উপএকক তড়িৎ, যেটি তোমাদের বইয়ে 49 থেকে 62 পাতা পর্যন্ত রয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এই তড়িৎ পড়ার জন্য প্রথমেই আমাদের জানতে হবে তড়িৎ কি জিনিস বা তড়িৎ কাকে বলে। দেখো, এখানে রয়েছে সংজ্ঞাটা। তড়িৎ বা বিদ্যুৎ বলতে এমন এক প্রকার শক্তি বোঝায় যা গ্রহণে কোনো বস্তু এক বিশেষ অবস্থা আহিত বা তড়িৎগ্রস্ত লাভ করে এবং অপর কোনো আহিত বা অনাহিত নিস্তড়িত বস্তুকে আকর্ষণ করতে পারে। আচ্ছা, এই আহিত আর অনাহিত কি? এটা একটা অবস্থা। আহিত মানে তড়িৎগ্রস্ত হবে, আর অনাহিত মানে তখন তাতে তড়িৎ থাকবে না, নিস্তড়িত। তড়িৎগ্রস্ত কণা বা তড়িতাদানের অতিরিক্ত উপস্থিতির জন্যই কোনো বস্তু এরূপ অবস্থা লাভ করে থাকে। এরূপ অবস্থা বলতে এই যে তড়িৎগ্রস্ত আর নিস্তড়িত, এই অবস্থার কথা বলা হয়েছে। তড়িৎকে মূলত দুটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা কি এক হলো স্থির তড়িৎ, এর ইংরাজি হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর দুই হলো প্রবাহী তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। তোমরা সবসময় বাংলা টার্মের সঙ্গে ইংরাজি টার্মগুলো পড়বে, এতে তোমাদের উপকারী হবে। আচ্ছা, এরপর দেখবো স্থির তড়িৎ কাকে বলে। নামেই বোঝা যাচ্ছে তড়িৎটা স্থির হবে। স্থির তড়িৎ ইংরাজি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। উৎপত্তি স্থলে যে তড়িতের ক্রিয়া সীমাবদ্ধ থাকে তাকে স্থির তড়িৎ বলা হয়। ঘর্ষণের ফলে উৎপন্ন হয় বলে একে ঘর্ষণজাত তড়িৎ বলা হয়ে থাকে। তড়িতাদান স্থির অবস্থায় থাকলে যে ধর্ম বা আচরণ প্রদর্শন করে তাকেই স্থির তড়িৎ বলে চিহ্নিত করা হয়। পদার্থবিদ্যার যে শাখায় এই বিষয় অর্থাৎ কি স্থির তড়িতের নিয়ে আলোচনা করা হয় তাকে স্থির তড়িৎ বিজ্ঞান বলে। আচ্ছা, সংজ্ঞা বললে সবসময় উদাহরণ দেখতে হয়। উদাহরণ দেখো, সিল্কের কাপড় দিয়ে কাচদণ্ড ঘষলে উৎপন্ন তড়িৎ হলো স্থির তড়িতের উদাহরণ। আচ্ছা, এটা ছাড়াও আরেকটা উদাহরণ হয়, তোমরা দেখবে মাথায় তেল মেখে চিরুনিতে দিয়ে চুল আঁচড়ানোর পরে যদি কাগজের টুকরো, আমরা ছোটবেলায় খেলতাম, দেওয়া হয়, তাহলে দেখবে কাগজের টুকরোকে চিরুনিটা আকর্ষণ করে নিচ্ছে। এটাও স্থির তড়িতের একটা উদাহরণ। আচ্ছা, এরপরে চলে আসছে কি প্রবাহী তড়িৎ। প্রবাহী তড়িতের ইংরেজি কারেন্ট ইলেকট্রিসিটি। কাকে বলে? এখানে নামেই বোঝা যাচ্ছে প্রবাহী তড়িৎ, প্রবাহ হচ্ছে, তাই সেখান থেকে এসছে প্রবাহী। উৎপত্তি স্থলে যে তড়িতের ক্রিয়া সীমাবদ্ধ নয়, অর্থাৎ উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানেও যার ক্রিয়া উপলব্ধি করা যায় তাকে প্রবাহী তড়িৎ বা চল তড়িৎ বলে। বৈশিষ্ট্যগত দিক থেকে প্রবাহী তড়িৎ দুই প্রকারের হয়, এক সমতড়িৎ প্রবাহ বা ডিসি ডাইরেক্ট কারেন্ট, এবং পরিবর্তী প্রবাহ বা এসি অল্টারনেটিং কারেন্ট। দেখো, প্রবাহী তড়িতের উদাহরণ, বৈদ্যুতিক টর্চের মধ্যে সেল থেকে পাওয়া তড়িৎ সমপ্রবাহ প্রকৃতির হয়। অন্যদিকে গৃহস্থালিতে প্রায় সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার ইত্যাদি চালাতে পরিবর্তী প্রবাহ ব্যবহৃত হয়ে থাকে। আমরা সাধারণত যেগুলো সামনে দেখতে পাই সেটা হলো বেশিরভাগটাই প্রবাহী তড়িৎ। প্রবাহী তড়িতের মধ্যে পরিবর্তী প্রবাহ বা এসি। সমতড়িৎ প্রবাহ কোনগুলো? যেগুলো এই টর্চের সেল থাকে, ব্যাটারি, এগুলো। আর বাড়ির যে ওয়ারিং হয়, যে জিনিসপত্রগুলো চলে আমাদের রোজ আমরা দেখতে পাই, সেটি হলো কি এসি বা পরিবর্তী প্রবাহ। এরপর আসছে তড়িৎ প্রবাহ, তড়িতের প্রবাহ। তাহলে কি ইংরেজিটা হলো ইলেকট্রিক কারেন্ট। কোনো মাধ্যমের ভিতর দিয়ে তড়িৎগ্রস্ত বা তড়িদাহিত কণা বা আধান এর নিরবচ্ছিন্ন গতি বা স্রোতকে বলা হয় তড়িৎ প্রবাহ। অর্থাৎ তড়িতের প্রবাহই হলো তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের ফলে পদার্থের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটতে পারে। আচ্ছা, কি কি পরিবর্তন ঘটতে পারে? যেমন তাপ উৎপাদন হতে পারে, তড়িৎ প্রবাহের ফলে পরিবাহী উত্তপ্ত হয়, তার ফলে কি হয়? উষ্ণতা বৃদ্ধি ঘটে। এছাড়া কি হয়? আলোক উৎপাদন হয়। আলোক উৎপাদন কখন হয়? ক্ষেত্র বিশেষে তড়িৎ প্রবাহ চালনার ফলে পরিবাহী উত্তপ্ত আলো বিকিরণ করে। যেমন কি আমরা কি দেখি? বৈদ্যুতিক বাতি, মানে লাইট, যেটা টিউব লাইট, এতে। এছাড়া আরো বিভিন্ন ধর্ম আছে, যেমন চৌম্বক ধর্ম সৃষ্টি হয়, রাসায়নিক পরিবর্তন হয়, যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, এরপর আমরা কি দেখব? তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার ক্ষমতার ভিত্তিতে পদার্থকে মূলত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। এই যে তড়িতের প্রবাহ হচ্ছে, এটাতে বাধা সৃষ্টি হয়। এটা বাধা সৃষ্টির ফলে তিনটে রকমের পদার্থ পাওয়া যায় বা তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? যথা সুপরিবাহী, কুপরিবাহী ও অর্ধপরিবাহী। আচ্ছা, নামেই বোঝা যাচ্ছে সুপরিবাহী, মানে সু মানে সুন্দর, পরিবহন সুন্দরভাবে করতে পারে, সেটাকে বলে সুপরিবাহী। এর ইংরেজি কি? কন্ডাক্টর।
যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে তাদের সুপরিবাহী পদার্থ বলে। সাধারণত ধাতুগুলি তড়িতের ভালো সুপরিবাহী বা পরিবাহী হয়। কারণ কেন? এই জাতীয় পদার্থগুলির মধ্যে প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে যারা তড়িৎ পরিবহনে অংশ নেয়। ধাতুগুলি ছাড়াও অ্যাসিড, ক্ষার, খাদ্য লবণ ইত্যাদি জলীয় দ্রবণ তড়িতে সুপরিবাহী। এখানে সুপরিবাহী জিনিসটা কি এবং কোনগুলি সুপরিবাহী হয় তার উদাহরণ দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে দেখো কুপরিবাহী। কু মানে বোঝা যাচ্ছে যে ভালো পরিবহন করবে না। কুপরিবাহী ইংরেজি হলো ইনসুলেটর। যে সকল পদার্থ নিজেদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলাচলে বাধা দেয় তাদের কুপরিবাহী পদার্থ বলে। অধাতুগুলি সাধারণত কুপরিবাহী। ব্যতিক্রম কি? গ্রাফাইট। কারণ কি? তোমরা জানো যে অধাতু যেটা তড়িৎ পরিবহনে সক্ষম সেটা গ্রাফাইট, তাই এটা কুপরিবাহী হিসাবে ব্যতিক্রম হবে। কারণ এই কুপরিবাহী পদার্থের কারণ কি বলছে? এদের মধ্যে মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুব কম। এছাড়াও কাঠ, কাগজ, কাঁচ ইত্যাদি কুপরিবাহীর উদাহরণ। বোঝা গেল? এরপরে আছে কি? অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে যে পুরো সুপরিবাহীও নয় আবার কুপরিবাহীও নয়, এটার মাঝামাঝি, সেমি কন্ডাক্টর। যে সকল পদার্থ ঘরের উষ্ণতায় কুপরিবাহী পদার্থের মতো আচরণ করলেও সামান্য উষ্ণতা বৃদ্ধিতে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তাদের অর্ধপরিবাহী পদার্থ বলে। যেমন কি? সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি মৌল এবং গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম সালফাইড ইত্যাদি যৌগগুলি হলো অর্ধপরিবাহীর উদাহরণ। তোমরা শুধু এগুলো জেনে রাখলেই হবে এখন। আচ্ছা, এরপরে দেখো তোমাদের বইয়েতে এটা নেওয়া হয়েছে, ছবিটা তোমার 49 পাতা থেকে। 49 পাতায় তোমরা বই ওপেন করলে দেখতে হবে তোমাদের বই এই ছবিটা রয়েছে, এই লেখাগুলো রয়েছে। টর্চের ভিতর তোমরা যাকে ব্যাটারি বলে জানো তা হলো ড্রাই সেল বা নির্জল কোষ। চলতি কথায় একে শুধু সেলই বলে। একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। তাহলে কি? সেল হলো একক, মানে একটি জিনিস, অনেকগুলি সেল নিয়ে তৈরি হয় ব্যাটারি। সেল ছাড়া টর্চ জ্বলে না, আবার সেল যুক্ত করলেই টর্চ জ্বালালে জ্বলে। তাহলে টর্চের বৈদ্যুতিক বাল্ব জ্বালার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দেয় কে? এই সেল। দেখো এখানে ব্যাটারিতে দেখছো তো 3টে সেল আছে, এটা একটি সেল। এই সেলগুলি যখন অনেকগুলি যুক্ত করা হবে তখন তাকে বলা হয় ব্যাটারি। জেনে রাখা দরকার, টর্চের সেলের ভিতরে থাকে রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপ বদল করে। এই সেলকে বলে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। একটা সেল নাও, খুব ভালো করে সেলটাকে লক্ষ্য করো। এবার দেখো প্লাস চিহ্ন কোথায় আছে। দেখো এখানে ছবি দেওয়া আছে, প্লাস চিহ্ন কোথায় আছে দেখো। যে প্রান্তে প্লাস চিহ্ন আছে তার উল্টো প্রান্তে কি চিহ্ন আছে? যে প্রান্তে প্লাস চিহ্ন আছে তার উল্টো প্রান্তে কি আছে? মাইনাস চিহ্ন আছে তো। এবার দেখো সেলের কোন প্রান্তে একটা ধাতুর তৈরি টুপি রয়েছে, প্লাস চিহ্ন দেওয়া প্রান্তে নাকি মাইনাস চিহ্ন যুক্ত প্রান্তে? কোন প্রান্তে আছে? দেখো উপরের দিকে আছে, ধাতব টুপি দেওয়া প্রান্তে। দেখো তো সেলটির অপর প্রান্তে কি আছে। দেখা গেল একটি সেলের দুটি প্রান্ত, ধাতব টুপি প্রান্ত বা প্লাস চিহ্নিত প্রান্ত, এই যে এটা, আর ধাতব চাকতি প্রান্ত বা মাইনাস চিহ্নিত প্রান্ত। তাই দেখতে পাচ্ছ এটা একটা সেল, এখানে দেখানো হয়েছে, তোমাদের বইতে আছে। এই ছবিটা তোমরা পেয়ে যাবে বইতে 50 পাতায়, তোমাদের পাঠ্য বইয়ে। উপরের দিকটা ধাতব টুপি দেয়া, প্লাস চিহ্নিত চিহ্ন, আর এখানে নিচের দিকে ধাতব চাকতির দিকে মাইনাস চিহ্ন আছে। বাজারে আরো অনেক রকমের সেল আছে। ইলেকট্রনিক হাতঘড়িতে যে সেল থাকে তা দেখতে অনেকটা বোতামের মতো, একে বোতাম সেল বলে। দেখবে আমরা সাধারণ চলতি কথায় বলি বোতাম ব্যাটারি। সে ছোট ছোট খেলনা লাইটে এবং বিভিন্ন ঘড়িতে এবং আরো বিভিন্ন জায়গায় থাকে। গাড়ির শক্তিশালী ব্যাটারিতে থাকে 6টা বা তার বেশি সেল। এই ধরনের সেলকে সেকেন্ডারি সেল বলে। একটা সেল যখন একা থাকে তখন তাকে সেল বলা হয়, কিন্তু যদি অনেকগুলো সেল যুক্ত হয়ে যায় তখন তাকে ব্যাটারি বলা হয়। আমরা যে এখানে একটা ছবি রয়েছে, এই যে গাড়ির ব্যাটারি দেখছো, এই ব্যাটারির ভিতরে অনেকগুলি সেল যুক্ত থাকে। সাধারণত 6টার বেশি সেল যুক্ত থাকলে তাকে ব্যাটারি বলা হয়। বাড়ির বড়দের সাহায্যে টর্চের বাল্বটিকে বার করো, ভালো করে লক্ষ্য করো। দেখো এই যে টর্চের বাল্ব, স্বচ্ছ কাঁচ, এটা ফিলামেন্ট, এর দুটো প্রান্ত থাকে, এখানে একটা কানেক্ট করা থাকে, এখানে একটা কানেক্ট করা থাকে। টর্চের সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটা জ্বলে ওঠে তাকে বলে ফিলামেন্ট। এই যে টর্চের সুইচ দিলে এই ফিলামেন্টটা জ্বলে ওঠে। ফিলামেন্ট দুটো মোটা ধাতব তারের মাঝে থাকে।
ওই তার দুটোর একটা সেলের ধনাত্মক প্রান্ত প্লাস চিহ্নিত প্রান্তে এবং অপরটি সেলের ঋণাত্মক প্রান্তে মাইনাস চিহ্নিত প্রান্তে যুক্ত থাকে। এই যে আগের ছবিতে দেখালাম না, একটা এখানে প্লাস অংশে যুক্ত থাকে আর একটা মাইনাস অংশে যুক্ত থাকে। একটা টর্চের বাল্ব, এক বা একাধিক সেল, বিভিন্ন রঙের 5টা প্লাস্টিক আবরণযুক্ত পরিবাহী তার, ব্ল্যাক টেপ ও রাবার ব্যান্ড মানে কি গার্ডার জোগাড় করো। প্রতিটি তারের দু প্রান্তে খানিকটা প্লাস্টিকের আবরণ, প্লাস্টিক কোটিং ছাড়িয়ে নিয়ে ধাতব অংশ বের করে রাখো। সেলের দু প্রান্তে একটা করে তার যুক্ত করো। বাল্বটার দু প্রান্তে একটা করে তার যুক্ত করো। আচ্ছা, এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো, অবশ্যই বড়দের সামনে করবে। এবার পরের পৃষ্ঠার ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেরকম বিভিন্নভাবে তারগুলো যুক্ত করো। দেখো কোন ক্ষেত্রে আলো জ্বলছে। আচ্ছা দেখি পরে। দেখো এ আলো জ্বলছে না জ্বলছে না, কি মনে হয় আলো জ্বলবে না জ্বলবে না? দেখো তো আলো জ্বলবে না, কেন বলো তো? এখানে তারটা কাটা রয়েছে। বিতে আলো জ্বলছে না জ্বলছে না, বিতে আলো জ্বলার কথা, কারণ দেখো দু প্রান্তে সেলের দু প্রান্তে কানেক্ট করা আছে। সিতে কি আলো জ্বলছে না জ্বলছে না? সিতে আলো জ্বলবে না, কেন? কারণ দেখো সেলের একটা প্রান্ত দিয়ে দুদিকটা কানেক্ট করা হয়েছে, আলো জ্বলবে না। ডিতে আলো জ্বলছে না জ্বলছে না, ডিতেও আলো দুদিক থেকে কানেক্ট করা হয়েছে কিন্তু এখানটা ছিন্ন করা আছে, তাই জ্বলবে না। ইতে একদিক থেকে দুটো কানেক্ট করা হয়েছে, জ্বলবে না। এফে কিন্তু আলো জ্বলবে, কারণ দেখো দুদিক প্রান্ত থেকে পজিটিভ নেগেটিভ থেকেই লাইটের দুটো তড়িৎদ্বারে যুক্ত করা হয়েছে। আচ্ছা, ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, আরো যে বাকি পোর্শনটা রয়েছে সেটা নেক্সট ভিডিওতে আসবে। আমাদের ইউটিউব চ্যানেল স্টার আয়ন সায়েন্স আইকিউ, তোমরা এটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনে অল করে রেখো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে এটি শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্টে জানাও। এই ভিডিও শেষে ঠিক এরকম জায়গায় আমাদের চ্যানেলে থাকা আরও কিছু ভিডিও শো হবে, তোমরা ডাইরেক্ট সেখানে চাইলে ক্লিক করে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো। আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা খুব কম, সাবস্ক্রাইবার একটু বেশি না হলে ভিডিও বানাতে মোটিভেশন আসে না, আর আমরা চেষ্টা করব আরও কন্টেন্ট দেওয়ার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।